জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, দিল্লির ক্লাবে হাসিনার অডিও বক্তৃতা। ঘণ্টাখানেকের ভাষণে ইউনুসকে বিধে বললেন, গভীর খাদের ধারে দাঁড়িয়ে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সোমবারই হাসিনাকে নিয়ে রায় দেবে ঢাকার আদালত। সম্প্রচার হবে সরাসরি। লকডাউনের হুঙ্কার দিল আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, দিল্লিতে মেগা বৈঠক, নতুন সম্পর্কের সমীকরণে ভারত বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায় আ লীগ। দমনে পদক্ষেপ নেন খালেদা জিয়া। রাষ্ট্রপতির পাল্টিমারা বক্তব্যে উত্তাল বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বিএনপি। সার্জিস আলম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ড, আহত 2 নাবিক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রেসপন্ডেন্টস ক্লাবের এক কর্মসূচিতে এবার শোনানো হল শেখ হাসিনার বার্তা। সশরীরে নয়, অডিও বার্তা দিলেন তিনি। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ নামে ওই কর্মসূচিতে অডিও বার্তা দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। 2024 সালের অগস্টে ভারতের সাময়িক আশ্রয় নেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে অডিও বক্তৃতা করেন তিনি। তবে ভারতে আয়োজিত কোনো কর্মসূচিতে এই প্রথম প্রকাশ্যে বাজানো হল হাসিনার অডিও ক্লিপ। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় হাসিনার দল আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এ অবস্থায় নির্বাচনের ঠিক আগে হাসিনার এই অডিও বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রায় 1 ঘণ্টার বক্তৃতায় আগাগোড়া তিনি নিশানা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে। বক্তৃতার শুরুতেই তিনি বলেন, বাংলাদেশ আজ এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে কখনো খুনি ফ্যাসিবাদী, কখনো সুদখোর, কখনো টাকা পাচারকারী, আবার কখনো ক্ষমতালোভী বিশ্বাসঘাতক বলেও আক্রমণ শানান হাসিনা। শুক্রবার দিল্লিতে আয়োজিত ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রী। এছাড়া প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন সেখানে। দীর্ঘ বক্তৃতায় ইউনুসের সরকারকে অবৈধ এবং হিংসাত্মক বলেও আক্রমণ শানান তিনি। ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে সন্ত্রাস, অরাজকতা এবং গণতন্ত্রহীন এক যুগ ঠেলে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। পড়শি দেশের উদ্ভূত পরিস্থিতিকে সার্বভৌমত্ব এবং সংবিধানের জন্য এক অস্তিত্বের লড়াই হিসেবে ব্যাখ্যা করেন তিনি। ইউনুস সরকারকে বিদেশিদের হাতের পুতুল বলে আক্রমণ শানান তিনি এবং বিদেশিদের হাতের পুতুল হয়ে যাওয়া এই সরকারকে উৎখাত করার ডাক দেন হাসিনা। অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ এক বিশাল জেলখানা, এক বধ্যভূমি এবং এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বলে অভিযোগ তুলেন হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর আরও দাবি, ষড়যন্ত্র করেই 2024 সালের অগস্টে তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। বস্তুত গত 1 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন ভার্চুয়াল সভায় এ ধরনের বক্তৃতা করে আসছেন হাসিনা। ভার্চুয়াল সভায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথাও বলেন তিনি মাঝে মধ্যেই। তবে দিল্লিতে আয়োজিত কোনো কর্মসূচিতে শ্রোতাদের উদ্দেশ্যে এমন অডিও বার্তা সাম্প্রতিক অতীতে ঘটেনি। সোমবারই হাসিনাকে নিয়ে রায় দেবে ঢাকার আদালত। সম্প্রচার হবে সরাসরি। লকডাউনের হুঙ্কার দিল আওয়ামী লীগ। মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা ছাড়াও অভিযুক্তের তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। প্রাক্তন পুলিশকর্তা এই মামলায় রাজসাক্ষী হয়েছেন। এই মামলায় মোট 54 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীদের তালিকায় রয়েছেন পুলিশের রাবার বুলেটে বিদ্ধ হয়ে মৃত আবু সাইদের পিতাও। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই মামলার রায় জানাবে। এই মামলার শুনানি পর্বের শেষে সমাপ্তিসূচক বক্তব্যে ক্লোজিং স্টেটমেন্টে হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দাবি জানান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অন্যদিকে 3 অভিযুক্তেরই রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তাদের নির্দোষ দাবি করে বেকসুর খালাসের আর্জি জানিয়েছেন। ফলে সোমবার আদালত হাসিনাকে নিয়ে কী রায় দেয় সেদিকে নজর রয়েছে সকলের।
রবিবার ট্রাইব্যুনাল চত্বর থেকে সরকারি আইজিবি গাজী মোনাওয়ার হোসেন তামিম জানান, এই মামলার রায় এজলাস থেকে সরাসরি সম্প্রচার করা হবে। তিনি বলেন, আগামীকালের রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল পড়ে শোনাবেন সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে। আইনজীবী আরও জানান, বাংলাদেশের সরকারি সংবাদ মাধ্যম থেকে তা সরাসরি সম্প্রচারিত হবে। তার মাধ্যমে অন্য সংবাদ মাধ্যমেও রায়ের ওই অংশ সরাসরি সম্প্রচার করা যাবে। হাসিনাকে নিয়ে আদালতের রায়ের আগে থেকেই বাংলাদেশকে স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়ে রেখেছে আওয়ামী লীগ। রবিবার এবং সোমবার সম্পূর্ণ লকডাউন কর্মসূচি ডেকেছে তারা। কর্মসূচির ঘোষিত লক্ষ্য মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জনবিরোধী কার্যকলাপের প্রতিবাদ করা। তবে হাসিনাকে নিয়ে রায়ের প্রতিবাদকেও এই কর্মসূচির অন্যতম নেপথ্য কারণ বলে মনে করা হচ্ছে। বস্তুত গত বৃহস্পতিবার বাংলাদেশের আদালত হাসিনাকে নিয়ে রায়ের দিন ঘোষণা করেছিল। ওই দিনও ঢাকায় শাটডাউন কর্মসূচি ডেকেছিল হাসিনার দল। আরও জানিয়ে দেব, দিল্লিতে মেগা বৈঠক, নতুন সম্পর্কের সমীকরণে ভারত বাংলাদেশ। বাংলাদেশে গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীর সার্জিক্যাল স্ট্রাইক। একে সার্জিক্যাল স্ট্রাইক ছাড়া আর কী বা বলা যেতে পারে? মেজর জেনারেল চৌধুরী ভারত সফরে এসেছিলেন। তিনি বৈঠক করেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন এবং সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.এস. নারায়ণের সঙ্গে। এই বৈঠক হয়েছিল এবারে গোপনে, এতটা গোপনে যে কাকপক্ষীয় টের পায়নি, এমনকি গণমাধ্যমও জানতে পারেনি। বলা হয়েছিল তিনি চিকিৎসার জন্য ভারতে এসেছেন, কিন্তু এই সফরের আসল উদ্দেশ্য ছিল গোয়েন্দা স্তরে পুনরায় যোগাযোগ শুরু করা। এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নতুন করে তৈরি হয়েছে গুঞ্জন। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম দুই দেশের গোয়েন্দা প্রধান বৈঠক করলেন। সূত্রের খবর, মেজর জেনারেল চৌধুরী ভারতে এসেছিলেন গত সপ্তাহে। এই বৈঠকের দুটি প্রধান দিক রয়েছে। সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছে কোনো দেশের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের ক্ষতি না হয় সে বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। দ্বিতীয় বিষয়টি হল গত 18 মাস ধরে দ্বিপাক্ষিক যোগাযোগের পথগুলো পুনরায় চালু করা। তারেক রহমান সরকার যে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় তার একাধিক ইঙ্গিত পাওয়া গিয়েছে। জিয়াপুত্র প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর সেনা সদস্য এবং গোয়েন্দা বিভাগে বড়সড় রদবদল ঘটান। রদবদল ঘটে পুলিশেও। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরকেও সরিয়ে দেওয়া হয়। রদবদল করা হয় ডিজিএফআইতেও। সংস্থার প্রধান পদে নিয়ে আসা হয় মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে। দায়িত্ব নেওয়ার পরে পরে তিনি দিল্লি সফর করলেন। এই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে তৈরি হয় এক অস্থিরতা। বাংলাদেশের মাটি হয়েছিল ভারত বিদ্বেষীদের চারণভূমি। 18 মাসের ইউনূস সরকারের কার্যাবলী থেকে সেটা স্পষ্ট। হাসিনা সরকারের পতনের পর উত্তর পূর্ব রাজ্যগুলিতে অস্থিরতার ভয় ছিল। পদ্মা পারে হয়েছে পালাবদল। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। সাউথ ব্লক চাইছে নতুন সরকারের আমলে বাংলাদেশের মাটি যেন কোনোভাবেই ভারত বিদ্বেষের আতুরঘর না হয়ে ওঠে। বাংলাদেশও চেয়েছে ভারতের মাটি থেকে যেন কোনোভাবে বিদ্বেষমূলক প্রচার না করা হয়। যদিও গত 18 মাসে ইউনূস সরকারের আমলে ভারতের মাটি ব্যবহার করে বিষোগার করেনি, কিন্তু তারেক রহমান সরকার গঠনের পর এই ক্ষেত্রে একটা অনিশ্চয়তা তৈরি হয়। কারণ সবাই প্রায় নিশ্চিত ছিল যে আওয়ামী লীগ সরকার গঠন করবে, প্রধানমন্ত্রী হবেন হাসিনা। কিন্তু কার্যক্ষেত্রে ঠিক উল্টোটা হয়েছে। ফলে যদিও আগামী দিনে পদ্মার এপার থেকে বাংলাদেশ বিরোধী একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে কোনো কোনো মহল থেকে আশঙ্কা করা হয়েছিল, সেই আশঙ্কার সমূলে বিনাশ ঘটেছে। এদিকে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল। সিলেটের গোয়াইনঘাটের ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিবু দাসের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানাজানির পর ওই উদ্যোক্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার 11 মার্চ রাতে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা গেছে, শিবু দাসের ছোট ভাই দীপু দাস ডৌবাড়ি ইউনিয়নের নারীদের কাছ থেকে কয়েকদিন ধরে ফ্যামিলি কার্ডের নামে 120 থেকে 130 টাকা করে নেন। গতকালও ইউনিয়ন উদ্যোক্তার কার্যালয়ে নারীদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন দীপু দাস। তখন স্থানীয় এক ব্যক্তি প্রতিবাদ করে টাকা ফেরত দেওয়ার দাবি জানালে দীপু দাস টাকা ফেরত দেন। ভিডিওতে দেখা গেছে চেয়ারে বসে থাকা এক ব্যক্তিকে ঘিরে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন নারী। এ সময় টেবিলের ওপর কয়েকজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখা যায়। ভিডিও ধারণ করা ব্যক্তি বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য ইউনিয়নের প্রায় 9,000 মানুষের কাছ থেকে 130 টাকা করে নিয়েছেন। ভিডিও ধারণকারী ব্যক্তি সবার টাকা ফেরত দেওয়ার দাবি জানান। পরে চেয়ারে বসা ব্যক্তি ড্রয়ার থেকে টাকা বের করে উপস্থিত নারীদের ফিরিয়ে দেন। এ সময় টাকা ফেরত দেওয়া ব্যক্তি নারীদের নাম জিজ্ঞাসা করে টাকা ফেরত দিচ্ছিলেন। ইউনিয়নের উদ্যোক্তার কার্যালয়ে নারীদের ভিড় দেখা গেছে।
টাকা ফেরত দেওয়া ব্যক্তি ডৌবাড়ি ইউনিয়নের উদ্যোক্তা শিবু দাসের ভাই দীপু দাস। এ সময় শিবু দাসকে কার্যালয়ে দেখা যায়নি। এ বিষয়ে কথা বলতে ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিবু দাসের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি। গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে বিষয়টি খোঁজ নেওয়া হয়েছিল। এতে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, যদিও ইউপির উদ্যোক্তার পদটি সরকারি কোনো পদ নয়। এরপরও এ ঘটনায় শিবু দাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরও জানিয়ে দেব, জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বিএনপি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বিএনপি। তিনি বলেন, জুলাই সনদকে উপেক্ষা করে বিএনপি যদি মনে করে তারা জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করে টিকে থাকতে পারবে এবং সংসদ স্বাভাবিকভাবে পরিচালনা করবে, তা সম্ভব নয়। কোনো একটা দল যদি তাদের দলীয় স্বার্থ বাস্তবায়ন করতে চায়, স্বৈরাচারের পথে হাঁটতে চায়, তাহলে জনগণ এবং আমরা বিরোধী দল একসঙ্গে প্রতিরোধ করব। তিনি আরও বলেন, আমরা সংসদের প্রথম অধিবেশনে এই রাষ্ট্রপতির অভিশংসন চেয়েছি, কারণ এই রাষ্ট্রপতির হাত ধরে নতুন সরকার চলতে পারে না। বৃহস্পতিবার 12 মার্চ দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্জিস আলম এসব কথা বলেন। তিনি বলেন, আগামীতে বাংলাদেশের মানুষকে বিএনপি ভালো বার্তা দিল না। জুলাই সনদ বাস্তবায়ন অনুযায়ী সংসদে স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল, কিন্তু ডেপুটি স্পিকার দেওয়া হয়েছে বিএনপি সমর্থিত এমপি ব্যারিস্টার কায়সার কামালকে। এদিকে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায় আওয়ামী লীগ, দমনে পদক্ষেপ নেন খালেদা জিয়া। রাষ্ট্রপতির পালিটিমারা বক্তব্যে উত্তাল বাংলাদেশ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, হাজারো শহীদের রক্তের ওপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে। বাংলাদেশে গণতন্ত্রের ইতিহাসে 2024 সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সবার সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুনে ক্ষমতা থেকে বিদায় নেয়। বৃহস্পতিবার 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, 2001 সালের অক্টোবরে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এছাড়া দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন 2004 প্রণয়ন করে। এর ফলে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায় বাংলাদেশ। মো শাহাবুদ্দিন বলেন, কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী তথা সব শ্রেণী পেশার মানুষ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলসহ সবার সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5 আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের ওপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদবিরুদ্ধ নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। তিনি বলেন, আমি 2024 সালের জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের এবং দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি, যাদের অসামান্য ত্যাগের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। 2024 সালের গণ অভ্যুত্থানে সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। নারী, পুরুষ, শিশুসহ আহত ও পঙ্গু হয়েছেন কমপক্ষে 30,000 মানুষ। 5 শতাধিক মানুষ চোখ হারিয়ে অন্ধত্ব বরণ করেছেন। তিনি আরও বলেন, 2006 সালের অক্টোবর মাসে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়, তার অনেক আগেই বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়নের কলঙ্ক থেকে মুক্ত হয়ে বাংলাদেশ এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে স্বীকৃতি পায়। এবারও দুর্নীতি দমন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে বর্তমান সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার। মো শাহাবুদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশন বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল এবং এই নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন। সর্বশেষ জানিয়ে দেব, মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ড, আহত 2 নাবিক।
মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক ও শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে এক আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মার্কিন সামরিক কমান্ডের সেন্টকমের দেয়া তথ্য মতে যুদ্ধকালীন কোনো পরিস্থিতি ছাড়াই এই অগ্নিকাণ্ডটি ঘটে, যাতে 2 জন নাবিক আহত হয়েছেন। জাহাজের প্রধান লন্ড্রি সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে, তবে বড় ধরনের কোনো ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে রণতরীটি। সেন্টকম নিশ্চিত করেছে যে জাহাজের প্রপালশন প্ল্যান্ট বা ইঞ্জিন রুমের কোনো ক্ষতি হয়নি এবং আহত 2 নাবিকের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার পরও রণতরীটির কার্যক্ষমতায় কোনো প্রভাব পড়েনি। বর্তমানে এটি সম্পূর্ণ সচল অবস্থায় রয়েছে এবং এর নিয়মিত কার্যক্রম অব্যাহত আছে বলে জানানো হয়েছে।